স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বলেন, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। সকালে রাজধানীর বিজয় সরণিতে নভ থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও পিয়ার সামিট 2026-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোর 5:30টার দিকে সামন্তা এলাকা দিয়ে বিএসএফ 6 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালায়। এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 30 গজ ভেতরে অবস্থান করছে। ঢাকার ধামরাইয়ে একাধিক গাড়ির সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের ইসলামপুর ও সাভারের হেমায়েতপুর ইসলামপুরে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জের দেবেন্দ্রপুর কলেজের শিক্ষার্থী অনিক সাহা এবং সুজয় সাহা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়েছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করে। এতে প্রাইভেট কারের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও তারও পেছনে থাকা 2টি মোটরসাইকেল নিজ নিজ গতি কমিয়ে ফেলে। সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনি বাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে 2 মোটরসাইকেল সহ 4 জন যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রাবাড়িতে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সার্বিক অবস্থা আমাদের জানান। আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে কক্সবাজারের মহেশখালী, যেখানে ভাসমান এলএনজি যে টার্মিনাল রয়েছে, সেখানে তার কারিগরি ত্রুটির কারণেই কিন্তু রাজধানী জুড়ে কিন্তু এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু প্রতিদিন 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির ফলে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করছে কিন্তু এই গ্যাস যে সিএনজি চালিত যে সমস্ত পরিবহনগুলো রয়েছে সেগুলো। আমি সকালবেলা এই রাজধানীর যে যাত্রাবাড়ি এলাকার ইউনাইটেড, রানা পেট্রোল পাম্প সহ বিভিন্ন পেট্রোল পাম্প কিন্তু ঘুরে দেখেছি। এখানে গ্যাসের যে প্রেশারটা, অর্থাৎ একটা গ্যাসে যখন নিতে হয় তখন 200 বা 200-র উপরে গ্যাসের যে প্রেশারটা থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই সমস্ত যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে 100 এবং 100-র নিচে কিন্তু এই গ্যাসের প্রেশার রয়েছে। ফলে প্রত্যেকটি যানবাহনে, অর্থাৎ 90 বা 60 যে আপনার পরিমাপের যে সিএনজির ট্যাঙ্কিগুলো রয়েছে, সেখানে 200 বা 300 টাকার বেশি গ্যাস কিন্তু দিতে পারছে না। অর্থাৎ গ্যাসের থেকে হাওয়া, অর্থাৎ বাতাসের পরিমাণ বেশি থাকায় আপনার এই যে সিএনজির যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেগুলো ফুল হয়ে যায়। ফলে যে ঘন্টাকে ঘন্টা ধরে সিএনজি চালিত যে চালকরা রয়েছে তারা বসে থেকে যে সিএনজি গ্যাস নিতে চাচ্ছে, সেখানে যে পরিমাণ গ্যাস তারা নিতে পারছে সেটি 30 থেকে 35 কিলোমিটারে বেশি আসলে যাওয়া সম্ভব না। এতে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়েছে, সেই সাথে আর্থিক সংকটে রয়েছে। অনেক চালক আমাদের সাথে কথা বলেছে, তারা বলল যে আসলে দিনকে দিন যদি বসে থেকে বা ঘন্টাকে ঘন্টা বসে থেকে যে পরিমাণ সিএনজি আমরা পাচ্ছি, সেটি 30 কিলোর পরে যাওয়ার পরে আবার আমাদেরকে বসে থাকতে হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত যে এমনি সিএনজি চালকদের কে যে এবং
এবং এইটি কিন্তু কয়েকদিন ধরে চলবে তা কিন্তু বলতে পারছে না। তবে কেউ মনে করছে যে এই রকমের সংকট কিন্তু পেট্রোল পাম্পেও দেখা গিয়েছিল। পরবর্তীতে পেট্রোল পাম্পের দাম বাড়ানো হয়েছে। এখন তারা মনে করছে হয়তো গ্যাসের বা এই ত্রুটি শেষ হলে হয়তো সিএনজির দামও বাড়াতে পারে বলে তারা ধারণা করছে। আসিফ। জি, যাত্রাবাড়ি থেকে ছিলেন সোহাগ আহমেদ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটার প্রতিনিধি বাচ্চু খলিফার উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত 11:30টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে সংবাদ প্রকাশের জেরে ৮ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি বাইজিদ রাডা ও কুয়াকাটা পৌর যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাচ্চুর উপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে তার মাথা ও 2 পায়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা 20 শয্যা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মহিপুর থানার ওসি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে হেলাল উদ্দিন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের কলাতলি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা। গতকাল সন্ধ্যায় সমুদ্র সৈকতে কলাতলি পয়েন্টের দক্ষিণ পাশে হেলাল উদ্দিন ও তার ছেলে নিলয় গোসলে নামেন। এক পর্যায়ে তারা সাগরে ভেসে গিয়ে তলিয়ে যান। বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা নিলয়কে উদ্ধার করতে পারলেও হেলাল উদ্দিনের খোঁজ পায়নি। নিলয়কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে সৈকতের বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম নির্বাচনের পর থেকেই শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদের সদস্যরা। সংসদে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে রাষ্ট্রপতি নির্বাচনে সে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যায়। ফলে বিএনপির নেতৃত্বাধীন সরকার কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের আলোচনায় শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি অবদান এবং গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানের নামও রয়েছে আলোচনায়। নানা সংকটময় মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে আচমকা আলোচনায় এসেছেন চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। গণমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনাও রয়েছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে নদী দূষণ নিয়ে প্রতিবেদন। অপরিশোধিত শিল্পবর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পানির গুণগত মান ও জলজ পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদী দূষণের প্রভাবে জলজ প্রাণীর মৃত্যু, মানুষের নানা রোগ ব্যাধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম।
প্রতিদিন প্রায় ২০ কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য। আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলা যখন দেখতাম তখন সুপে ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আর এই পানি নিষ্কাশন করে দিব গার্মেন্টসের ট্যাঙ্কের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদী পথে, তাহলে কিন্তু শীতলক্ষার উপর কোনো প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি। সংকট রয়েছে সুপেয় পানিরও। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, তিনটা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজন খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী 3 ভাই রিপন, সাধন ও নিদু দাস বাবা মায়ের মৃত্যুর পর অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন তারা। দিনমজুর বড় ভাইয়ের সঙ্গে বসবাস করলেও অভাব আর বসতঘরের সংকটে কাটছে তাদের দিন। বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের রিপন, সাধন ও নিদু নামের এই বুদ্ধি প্রতিবন্ধী 3 ভাইয়ের মা মারা গিয়েছে এবছর এবং বাবা মারা গিয়েছে গত বছর। এরপরই তারা অসহায় হয়ে পড়ে। তবে তাদের এক ভাই এবং ভাইয়ের স্ত্রী কিন্তু তাদেরকে দেখাশোনা করছেন। আমাদের 5 ভাই 4 ভাই এখন আমরা আছি, এরা তো প্রতিবন্ধী, মা নাই, বাবা নাই। এদের সমস্যার কারণে আমি দেখাশোনা করি, এবার আমার ওয়াইফ দেখাশোনা করে। 2 জন দেবর এবং 1 জন ভাসুর, এরা 3 জন যে প্রতিবন্ধী, এদেরকে আমি আমার সন্তানের মতো লালন পালন করে আসছি। তাদের ভাই সুজন দিনমজুর কাজ করেন। তাদের এই 3 প্রতিবন্ধী ভাই সহ সুজনের স্ত্রী এবং ছেলেমেয়ে সহ 8 সদস্যের পরিবার একটি ছোট জীর্ণ ঘরে বাস করছেন। এই ঘরটি দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে। বুদ্ধি প্রতিবন্ধী এই 3 ভাইয়ের পরিবার সহ এলাকাবাসী তাদেরকে একটি ঘর সহ আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এখন ওর বড় ভাই আছে, সে ওদের দেখাশোনা করে, বৌদি আছে একজন, এই আর ওদের ঘর দুয়ার নাই, ঘরে জল পড়ে। ওদের যদি সরকার একটা ঘর দিত তাহলে ওদের একটু সুবিধা হইতো। ঘর ঠোর দিতে দেয়, একটু বড় দিতে, তাই মোটামুটি এগো থাকার মতন জায়গা একটু ভালো হইতে। একটা ঘরের দরকার, এই যে 8 জন মানুষ বসবাস করতে পারে না, প্রতিবন্ধী লোক একটা যেন ঘর ভালো মতন তুলে দিতে পারে সরকার। ওদের ঘর দরজা নাই, ওই ভাঙ্গা, বৃষ্টি পড়ার আগেই জল পড়ে। যদি একটু সরকার ওদের সহায়তা করে তাইলে ওরা একটু ভালো খেয়ে পরে থাকতে পারে ভালো। স্থানীয় এমপি, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসন তাদেরকে আর্থিক সহায়তা করেছে। তাদের যে চাহিদাগুলো আছে সবগুলো আমরা পূরণ করছি, এবং যে আপনি যেটা বললেন যে বাড়ি ঘরের যে বিষয়টি, সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, এবং ওখানে যদি সংস্কারের প্রয়োজন হয় সংস্কার করবে, আর যদি নির্মাণ করার কোনো বিষয় থাকে সেটাও তারা দেখভাল করবে। পটুয়াখালীর চাঁদকাঠি গ্রাম থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে 3য় দফার বৈঠকের কয়েক ঘন্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার সকালে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে কোনো আপোষ হবে না। এর আগে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের 2য় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের 2টি দাবি নীতিগতভাবে মেনে নেয় কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ব্যবহার করা হয়েছে বিস্ফোরক বোঝাই গাড়ি। শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় 12 সেনা সদস্য সহ মোট 15 জন নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে 12 সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী টাঙ্ক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা চৌকির দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়ে জঙ্গিরা বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনে রাশিয়ার নতুন করে চালানো হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তি প্রদর্শনীস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 10 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এই হামলায় প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিদের প্রায় 100 জন আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে পূর্বাঞ্চলীয় স্লোভেনিয়াসকে রুশ গ্লাইড বোমা হামলায় নিহত হয়েছেন আরও 5 জন। উত্তরাঞ্চলের সুমি শহরেও পৃথক হামলায় 2 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ। এবার খেলার খবর। ইতালির কোচ হচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রে পিরলো। পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর তার দিকে ঝুঁকছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা 3 বিশ্বকাপে নেই ইউরোপের অন্যতম সফল দল ইতালি। তাদের টার্গেট এবার 2030 বিশ্বকাপ। এখন থেকে দল গোছাতে হাই প্রোফাইল কোচের দিকে নজর দিচ্ছে ইতালি। প্রস্তাব দেওয়া হয়েছিল পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তিকে, তবে দুজনেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এবার নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোর দিকে ঝুঁকছে তারা। 2006 সালের বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দেওয়ার খুব কাছে বলে জানিয়েছেন ইতালিয়ান গণমাধ্যম। 47 বছর বয়সী পিরলোর সাথে 2030 সালের বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত চুক্তি করবে ইতালি। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার গতি এসেছে দেশটির অর্থনীতিতে। বিশ্ব আসরের রাউন্ড অফ 32-তে খেলে তারা আয় করেছে 250 কোটি টাকা, যা দেশটির মোট জিডিপির 0.75%। এছাড়া আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করায় পর্যটন ব্যবসায় বেশ ব্যস্ত সময় পার করছেন দ্বীপরাষ্ট্রটির নাগরিকরা। এবারে বিশ্বকাপ ফুটবলে আলোচিত দল আফ্রিকার দেশ কেপ ভার্দে। মাত্র 6 লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি বিশ্ব আসরে খেলাটাই বড় চমক। তার উপর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি রাউন্ড অফ 32-এ খেলা তাক লাগিয়ে দেয়। যদিও আর্জেন্টিনার সঙ্গে লড়াই করে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এবার সেই কেপ ভার্দের অর্থনীতি নিয়ে আসার কথা শুনিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার প্রকাশিত কান্ট্রি ইকোনমি আপডেটে জানানো হয় দেশটির মোট জিডিপি প্রবৃদ্ধি 6.3%। মূলত রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন, বেসরকারি ভোগ ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনার উন্নতির ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা শুনেছিলাম যে এটি বসবাস এবং ভ্রমণের জন্য একটি চমৎকার জায়গা, এবং এটা সত্যিই তাই, একটি অবিশ্বাস্য রকম সুন্দর শহর। এটি অবশ্যই এমন একটি জায়গা যেটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এখানকার দাম সাশ্রয়ী, মানুষজন অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ এবং খাবার চমৎকার। তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে পর্যটন নির্ভরতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি এবং দ্বীপগুলোর মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় অর্থনীতির বড় দুর্বলতা হিসাবে রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশটির মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 2.3% পৌঁছেছে। একই সময় দারিদ্র্যের হার 53.8% থেকে কমে 51.2% নেমে এসেছে। শ্রম বাজারেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বেকারত্বের হার কমে 6.2% নেমেছে। তবে তরুণদের মধ্যে বেকারত্ব এখনও 15%-এর বেশি। কেপ ভার্দের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড 97.50 লাখ ইউরোতে পৌঁছেছে, যা দেশটির সম্ভাব্য আমদানির 7 মাসের ব্যয় মেটানো সম্ভব। এদিকে রাজস্ব আদায় আগের বছরের একই সময় তুলনায় প্রায় 17% বেড়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।